নমস্কার, আমি শ্রবণা ভট্টাচার্য চলে এসেছি ফ্রাইডে 10-10 লাইভে। এই লাইভটা করতে আমার খুব ভালো লাগছে আজকাল, কারণ আপনাদের সঙ্গে কথা বলা হয়, অনেক মনের মধ্যে জমে থাকা কথা, অনেক ক্ষোভ এখানে এসে বেশ বলা যায়, তাতে মনটা হালকা হয়ে যায় খানিকটা। আগে ফেসবুক আমরা খুব খারাপ ভাবতাম, কিন্তু এখন আমার এটা কিরকম একটা কনফেস বক্সের মতো মনে হয়। সাহেবরা যেমন নিজেদের পাপ কর্মগুলো ঠাকুরের সামনে গিয়ে, জিসাসের সামনে বক্স থাকে, সেখানে গিয়ে বলে। আমি কোনো পাপের কথা বলবো না, সেরকম পাপ কিছু করিনি, কিন্তু কিছু দুঃখ আছে মনের মধ্যে, অনেক জায়গায় ডিপ্রাইভড হয়েছি, সেই দুঃখের কথা আপনাদের সঙ্গে হয়তো একটু শেয়ার করলে হালকা হয়ে যাবে। আজ বহু বছর ধরে আমরা তো রোজ নানা রকম সুবিধা অসুবিধার মধ্যে দিয়ে যাই। মিস্টার শুভেন্দু ভট্টাচার্য, ওয়েলকাম টু মাই লাইফ। থ্যাংক ইউ আসার জন্য। ওকে করেছেন, তার মানে দেখাও যাচ্ছে, শোনাও যাচ্ছে। এই কনফেস বক্সে আমি কিছু আজকে কথা বলবো, কিছু দুঃখের, আমার দুঃখের কথা, যেগুলো আমি বহু বছর ধরে মনের মধ্যে চেপে রেখেছি। কারণ বলবো কি বলবো না, বলবো কি বলবো না করে খুব হেজিটেট করেছি। যাদের সম্বন্ধে বলবো, বলাটা ঠিক হবে কিনা তাদেরকে জানিয়েছি অবশ্য আগেই, কিন্তু পাবলিকলি কোনোদিন বলিনি। অবশ্য আগে এসব ব্যবস্থাও ছিল না, কারণ বিরুদ্ধে বলতে গেলে কোর্টে কেস করতে হতো। তো এইসব ঝামেলা না করে গিয়ে এখন আমাদের গুগল দাদাই আছে বিচার করার জন্য। ফেসবুকে বললাম, আর আছেন আমার দর্শকরা, শ্রোতারা, দু একটা কথা ভালোবেসে তাদের সঙ্গে শেয়ার করে। তো প্রথমে আগে সকলকে নববর্ষের শুভেচ্ছা জানাই। যেটা ভেবেছিলাম পুরনো গান, নিধুবাবুর টপা, লোকগীতি, রবীন্দ্রসঙ্গীত দিয়ে প্রথম দিনটা উদ্বোধন করব, কিন্তু আশাজি চলে যাওয়াতে আশাজিকে ট্রিবিউট জানিয়ে প্রথম এপিসোডটা করেছিলাম নববর্ষে। কাজে আজকে একটু ব্যাক করে নিধুবাবুর টপা দিয়ে শুরু করি, তারপরে কথায় আসছি। সে কেন রে করে অপ্রণয়, তার উচিত নয় আমি জানি, তার শোনে কবু তো বিচ্ছেদে নয়, সে কেন রে করে অপ্রণয়। কখন কি বলেছি মানে আমার আজকে তা আছে মনে, তখন কি
সে কেন রে করে অপ্রণয় সখী গো আমার হয়ে তুমি বলো তারে বোঝায়ে ও গো প্রীতি করিতে গেলে সুখ দুঃখ সইতে হয় সে কেন রে করে অপ্রণয় তার উচিত নয় আমি জানি তার সনে কভূ তো বিচ্ছেদ নয় সে কেন রে করে অপ্রণয়। এটা তো গেল নিধুবাবুর টপ্পা। আমরা বছর শুরু করি সুন্দর সুন্দর বাংলা গান দিয়ে, পুরনো গান দিয়ে। নিধুবাবুর টপ্পা অনেক প্রাচীন গান, সমস্ত ধরনের গানের পর বাংলা গানের শুরু হলো তখন এই টপ্পা তখন থেকে প্রচলিত। তারপরে আস্তে আস্তে আমরা এসেছি নতুন ধারার গানে। আরেকটা ছোট টপ্পা করি। তোমারি তুলনা তুমি প্রাণ হে মহি মণ্ডলে আকাশের পূর্ণ শশী সে কাঁদে কলঙ্ক ছলে তোমারি তুলনা তুমি প্রাণ সৌরভে গৌরবে কে তোমারি তুলনা হবে সৌরভে গৌরবে কে তোমারি তুলনা হবে আপনি আপন সম্ভবে যেন গঙ্গা পূজা গঙ্গা জলে তোমারি তুলনা
টপ্পা গাইতে আমার খুব ভালো লাগে। এত পুরনো দিনের গান যদিও সবাই গায় না, কিন্তু আমার ভীষণ পছন্দের। শুধু গানই করে যাচ্ছি, একটু কথা বলি। অনেক পণ্ডিত মানুষ, অনেক বিদগ্ধ ব্যক্তি, অনেক সেলিব্রিটি আমাদের এক এক করে ছেড়ে চলে যাচ্ছেন। তাদের সকলের উদ্দেশ্যে আমার প্রণাম। কিরকম একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে যেন আমরা যাচ্ছি। প্রতি সপ্তাহে একদিন দুদিন একটা করে খারাপ খবর। সবাই, এই রাহুল গেল, তারপরে আশাজি চলে গেলেন, আজকে বিপ্লব দা চলে গেলেন, বিপ্লব দাশগুপ্ত, নাটকের এক বিখ্যাত ব্যক্তিত্ব। আমার খুব পছন্দের শিল্পী। মনে আছে ছোটবেলায় দূরদর্শনে একটা পরশুরামের সিরিজ হতো, উনি অভিনয় করতেন। সেদিন সন্ধে হব সেটা মনে করাতে আমার ভীষণ মজা লাগতো, মানে অসাধারণ অভিনয়। তা আজকে বিপ্লবটা চলে গেলেন, ওনাকে আমার শ্রদ্ধা জানাচ্ছি। একটা ছোট্ট ঘটনা আছে বিপ্লবদার সাথে, একটু মানবিমানের পালা। আমি 2001 বা 2 এরকম সালে HMV থেকে একটি অ্যালবাম করেছিলাম, ভিন্ন নারী ভিন্ন রূপ। আমারই স্ক্রিপ্টে ওটা তৈরি হয়েছিল। আমার সঙ্গে ন্যারেশনে ছিলেন শ্রীমতী গৌরী ঘোষ। অ্যালবামটি অসম্ভব জনপ্রিয়তা পেয়েছিল এবং একটা নতুন ধরনের কনসেপ্টে, তখন ওরকম থিমেটিক অ্যালবাম খুব একটা হতো না। আমি এটি প্রথম নারীদের বিভিন্ন নারী চরিত্র কনসেপ্ট নিয়ে এটা তৈরি করেছিলাম। HMV-তে ভীষণ সমাদৃত হয়েছিল দর্শক শ্রোতার কাছেও, প্রচুর বিক্রি হয়েছিল মিউজিক ওয়ার্ল্ডে। এবারে ওই সময় ছিল বিশ্বভারতীর কপিরাইট। আমাকে ওই অ্যালবামটির পুরো স্ক্রিপ্টটা বিশ্বভারতী থেকে পারমিশন নিতে হয়েছিল। গানগুলো রেকর্ড করার পরেও তার বিশ্বভারতী পাস করে সেটাকে বিশ্বভারতী অনুমোদিত করতে হয়েছিল। তারপরেও অ্যালবামের নাম দেওয়া নিয়ে তর্ক বিতর্ক হওয়াতে সেটাকেও বিশ্বভারতীর অনুমোদন নিতে হয়েছিল, ভিন্ন নারী ভিন্ন রূপ। পরে সবাই খুব প্রশংসা করেছিলেন নামটা। এ তো গেল অ্যালবাম তৈরির কথা। কিছুদিন পর দেখি HMV থেকে আমাকে ফোন করলো যে এই ভিন্ন নারী ভিন্ন রূপ অ্যালবামের এই নামটি নিয়ে একটি অনুষ্ঠান হচ্ছে কলকাতাতে। আমার যদি কোনো আপত্তি থাকে তারা আমার পারমিশন নেবেন। তা HMV, আমি বললাম যে আপনারা আপনাদের জিনিস আমাকে তাহলে একটু লিখিত দিন। তখন বললেন যে না, মানে আমরা তো করছি না, বিশেষ একটি সংস্থা করছে, 2 জন শিল্পী, তারা আপনার কাছে পারমিশন নেবে। যাই হোক, আমি ব্যাপারটা ভুলে গেছি, তারাও নেননি পারমিশন, কিছু বলেন উনি। হয়তো HMV-র সাথে কথা হয়েছে, তারা অনুষ্ঠানটি করেছেন, আমি কিন্তু জানতাম না। তারপরে তারা আরেকটি এপিসোড করলো ওই নামে, ভিন্ন নারী ভিন্ন রূপ নামে, 3য় পর্ব। আমি কিন্তু সেটাও জানতাম না। হঠাৎ তখন বঙ্গ সম্মেলনে যাওয়ার কথা USA-তে, মানে প্রতি বছরই হয়। আমাকে যোগাযোগ করলো যে আপনি তো এবার আসছেন, তাহলে আপনি ভিন্ন নারী ভিন্ন রূপটাই যখন করছেন, তখন মাধবীদি আসছেন, গৌরীদি আসতে রাজি হচ্ছেন না, তা ওনার তো শরীর খারাপ, আপনি মাধবীদির সাথে যদি এটা করেন। আমি তো আকাশ থেকে পড়েছি, আমার এরকম আমেরিকা যাওয়ার কোনো কথাই নেই, আমাকে কেউ কোনো প্রস্তাবও দেয়নি। আবার ভিন্ন নারী ভিন্ন রূপ করার জন্য, মানে তারা সব ঠিক করে ফেলেছে, আমি কিছুই জানি না। আমি তো খুব অবাক হলাম এবং যোগাযোগ করলাম। তারা স্লট দেখালেন যে ভিন্ন নারী ভিন্ন রূপের জন্য এই স্লট রয়েছে, কিন্তু সেখানে আমার শ্রবণা ভট্টাচার্যের কোনো নাম নেই, শুধু ভিন্ন নারী ভিন্ন রূপ বলে একটা সময় দেওয়া আছে। এবং তারা খোঁজ নিয়ে দেখেছে অ্যালবামটা HMV-র আমার এবং মাধবীদি সে বছর যাচ্ছিলেন, শ্রীমতী মাধবী মুখার্জি, ওনারা চাইছেন যে আমি ওইটা করি ওনার সাথে।
মানে আমি খুব অবাক হয়ে গেছি, মানে অযাচিত ভাবে এই খারাপের মধ্যেও ভালো হচ্ছে তারা আমাকে আমন্ত্রণ জানালেন এনএবিসিতে নিউ ইয়র্কে বঙ্গ সম্মেলনে। এবং আমার স্ক্রিপ্টে আমার হাজব্যান্ড অনেকটা সাহায্য করেছিলেন, তাকেও আমন্ত্রণ জানালেন। তা আমার তো খুব মজা, দুজনে মিলে গেলাম। কিন্তু আমি বললাম আমি তো কোনো আবেদনও করিনি বা এটা কিছু করিনি, কিভাবে ভিন্ন নারী ভিন্ন রূপে স্লট হলো? আমার কাছে খুব রহস্য সেটা। দেখি মাধবীদির সঙ্গে রিহার্সাল করে আমি ইউএসএ তে বিভিন্ন জায়গায় অনুষ্ঠানটা করলাম। ভীষণ পপুলার হয়েছিল অনুষ্ঠানটা, সবাই ভীষণ প্রশংসা করেছিলেন। এবং পরে আমি অনুষ্ঠানে গেছি, সেখানেও আমাকে করতে হয়েছে। ফিরে এসে পরে দেখি যে এখানে দুজন শিল্পী, তারা ভিন্ন নারী ভিন্ন রূপ দুটি এপিসোড করেছেন এবং সেখানে তাদের জনপ্রিয়তায় এটা একটু নামটা প্রকাশিত হয়েছে। তো ভিন্ন নারী ভিন্ন রূপ কারা করেছেন, আজকে আমি সেই নামটা বলছি। বিপ্লব দা ছিলেন স্ক্রিপ্টে এবং বিপ্লব দাশগুপ্ত এবং এখনকার খুব জনপ্রিয় শিল্পী শ্রীমতী ইমন চক্রবর্তী, দুজনে মিলে এই অনুষ্ঠানটা করেছেন এবং দুবার করেছেন। আমি কিছু জানতাম না, যাকে তাদের করার জন্য এতখানাই পপুলার হয়েছে যে আমি চলে গেলাম সেই ভিন্ন নারী ভিন্ন রূপ ক্যাপশন দিয়ে নিউ ইয়র্কে। অ্যাকচুয়ালি অরিজিনালি কিন্তু ওটা আমারই অ্যালবাম ছিল, কিন্তু আমি জানতাম না। HMV খালি বললে, খবর দিলেই বলে আপনি একটা কেস করুন, আমরা সাথে আছি। আমি কেন করতে যাব? তাদের ভালো লেগেছে, তারা করছে, আমারই তো অ্যালবামটা প্রচার হচ্ছে। তবে একটু দুঃখ পেয়েছিলাম যে আমাকে যদি একটু বলতো বা একটু কৃতজ্ঞতা স্বীকার করতো, আমাকে একটা ধন্যবাদ দিতে পারতেন তারা। এটা ভেবে আমি একটু দুঃখিত হয়েছিলাম যে আমি কিছুই জানতে পারলাম না, কষ্ট করে একটা নাম দিলাম। তা সেই নামটা যদি তাদের পছন্দ হয়, আমাকে যদি একটু বলতো। আমি তো সবাইকে ভীষণ ভালোবাসি, একটু জানালে খুব ভালো হতো, তাহলে এই অপ্রস্তুতে আমাকে পড়তে হতো না। তাই এই গল্পটা আপনাদের সাথে আজ অনেকদিন পর শেয়ার করলাম। খুব মনে পড়ছিল, বিপ্লব দা চলে গেছেন, সকাল থেকে আমার এই ঘটনাটাই খুব বেশি মনে পড়ছিল। এরকম আরো অনেক টুকরো টুকরো ঘটনা আছে। আমাদের শিল্পীদের তো অনেক দুঃখ চেপে রাখতে হয়, কারণ সব কথা মুখ ফুটে বললে খুব মুশকিল আছে। সবাই ভাবে দেখো যেহেতু পারেনি ওটা করতে অত বলছে, কিন্তু এগুলো ইউটিউবে আছে, HMVর কাছ থেকে সব প্রমাণ আছে, এগুলো কোনোটাই বাজে কথা না। আমার সত্যি ভিন্ন নারী ভিন্ন রূপ অ্যালবামটা আছে, ইউটিউবে আপনারা পেয়ে যাবেন। এরকম আরো ছোট ছোট ঘটনা আছে, যদি কোনোদিন মনে হয় আবার বলবো। এবার গানে ফিরে আসি। এই যে টপ্পাগুলো গাইতে যে আমার ভালো লাগে, ছোট ছোট এরকম মজার টপ্পাও আছে। আমরা ছোট থেকে অনেক গান শুনে শুনে খুব অভ্যস্ত হয়ে গিয়ে খুব ভালোবাসতাম গানগুলো। যেমন রামকুমার চট্টোপাধ্যায়ের একটি অ্যালবাম অমর গীতি বেরিয়েছিল, ক্যাসেট, বাবা বোধহয় কিনে এনেছিল, খুব শুনতাম এবং সেখানে সব গানগুলো তুলে ফেলতাম। ওগো যমুনায় জল আনতে যাচ্ছ, ওগো যমুনায় জল আনতে যাচ্ছ, যমুনায় জল আনতে যাচ্ছ, তোমার সঙ্গে নেই কো কেউ, তোমার সঙ্গে নেই কো কেউ গো, তুমি কাদের কুলের বউ গো, তুমি কাদের কুলের বউ, কাদের কুলের বউ গো, তুমি কাদের কুলের বউ। ও যাচ্ছ তুমি হেসে হেসে, যাচ্ছ তুমি হেসে হেসে, কাঁদতে হবে অবশেষে, যাচ্ছ তুমি হেসে হেসে, কাঁদতে হবে অবশেষে। ওগো কলসি তোমার, ওগো কলসি তোমার যাবে ভেসে, কলসি
তোমার যাবে ভেসে লাগলে জলের ঢেউ, ওই লাগলে প্রেমের ঢেউ গো তুমি কাদের কুলের বউ গো তুমি কাদের কুলের বউ, কাদের কুলের বউ গো তুমি কাদের কুলের বউ। ও গো যমুনা ও গো যমুনায় জল আনতে যাচ্ছ, যমুনায় জল আনতে যাচ্ছ, তোমার সঙ্গে নেই কো কেউ, তুমি কাদের কুলের বউ গো তুমি কাদের কুলের বউ, কাদের কুলের বউ গো তুমি কাদের কুলের বউ। Mr. Guru Chakraborty is watching. Thank you sir. Welcome to my live. আপনারা দেখছেন, ভালো লাগছে। আরেকটি ছোট ছোট করেই গাইছি, কারণ আজকে বেশি গাইবো না, কথা বলবো বলেছি। এটা আমাদের কাছে একটা কনফেস বক্সের মতো হয়েছে। অমর আকবর অ্যান্টনিতে এরকম দেখেছিলাম, অমিতাভ বচ্চন কনফেস বক্সে দিয়ে বলছেন, সেখানে অবশ্য সবাই নিজের পাপ বলে, কিন্তু আমি পাপের কথা বলছি না। আমি যা যা দুঃখ পেয়েছি, এতদিন বুকের মধ্যে চেপে রেখেছি, সেই কথাগুলো কোনো কোনো এপিসোডে হয়তো একটু একটু করে বেরিয়ে আসতে পারে, কারণ আজ আছি কাল নেই। কথাগুলো তো বলাই হবে না, কেউ তো জানতেই পারবে না। আজকে একটা ছোট্ট ঘটনা বললাম, এরকম আরো অসংখ্য ঘটনা আছে। আমাদের শিল্পীদের অনেক ডিপ্রাইভ হতে হয়। আমার কনসেপ্ট নিয়ে অন্য একজন কাজ করে দেয়, এই ওরটা সে তারটা, এরকম চলতেই থাকে। কাজেই তখন একটু ধাক্কা লাগে কোথাও, কিন্তু এনজয় করি তার মধ্যে, যে যাক আমি তাহলে একটা কাজ করেছি যেটাতে অন্য লোকে অনুপ্রাণিত হয়েছে, সেটাও একটা বিরাট মানে পজিটিভ দিক। যে আমার কাজটা যদি লোকে কপি করে তাহলে কি মনে হবে যে আমি কাজটা ভালো করেছি, সেটা একটা ভালো দিক। আরেকটি গান গাই। হে করুণায় বাঘের গলায় হাড় ফুটিয়াছিল, একদায় বাঘের গলায় হাড় ফুটিয়াছিল, একদায় বাঘের গলায় ওগো হাড় ফুটিয়াছিল, হাড় ফুটিয়াছিল, ওগো হাড় ফুটিয়াছিল, হাড় ফুটিয়াছিল, একদায় বাঘের গলায় হাড় ফুটিয়াছিল, একদায় বাঘের গলায়। এমন সময় বগা মামা খুলে ধরল তার বুদ্ধির ধামা, এমন সময় বগা মামা খুলে ধরল তার বুদ্ধির ধামা, শেষে অনেক কস্তা কুস্তি ধস্তা ধস্তি, শেষে অনেক কস্তা কুস্তি ধস্তা ধস্তি, শেষে প্যাক করে হার বেরিয়ে গেল, একদায় বাঘের গলায় হাড় ফুটিয়াছিল, একদায়
বাঘের গলায় ওগো হাড় ফুটিয়াছিল, হাড় ফুটিয়াছিল, হাড় ফুটিয়াছিল, হাড় ফুটিয়াছিল। একদা এক বাঘের গলায় হাড় ফুটিয়াছিল, একদা এক বাঘের গলায়। মজার মজার গানও আছে, টপার উপর বেস করে অনেক গান, দা ঠাকুরের গান, নানা রকম। দা ঠাকুরের গান বলতে মনে পড়ে, এখন ভোট চলছে। ভোট দিয়ে যা আয় ভোটারায়, ভোট দিয়ে যা আয় ভোটারায়, ধান মানলে কুড়ো দেব, মাছ কুটলে মুড়ো দেব, যদুর কপালে ভোট টিপ দিয়ে যা, ভোট দিয়ে যা আয় ভোটারায়। এটা হেমন্ত মুখোপাধ্যায়ের একটা বিখ্যাত গান। কালো গরুর দুধ দেব, এসবও আছে। তা মানে ভোটের সময় নেতারা তো এই দেবো সেই দেবো, মানে সবকিছু করে দেবো। এই সময় যদি কাজের লোক না থাকে, বাড়িতে এসে হয়তো কাজও করে দিয়ে যাবে। তা সেরকম আর কি। এই গানটা আমি গাইতাম না, হঠাৎ আমার মনে পড়লো আর কি, মজার গান বলতে। এবারে অনেকক্ষণ হয়ে গেছে, আমি 10:30টায় শেষ করে দেবো ভেবেছিলাম। একটা রবীন্দ্রসঙ্গীত দিয়ে শেষ করবো। যে রাতে মোর দুয়ার গুলি ভাঙলো ঝড়ে, জানি নাই তো তুমি এলে আমার ঘরে। যে রাতে মোর দুয়ার গুলি ভাঙলো ঝড়ে, সব যে হয়ে গেল কালো, নিভে গেল দ্বীপের আলো, আকাশ পানে হাত বাড়ালে কাহার তরে, জানি নাই তো তুমি এলে আমার ঘরে। যে রাতে মোর দুয়ার গুলি ভাঙলো ঝড়ে, অন্ধকারে রইনু পড়ে স্বপ্ন মানি, ঝড়ে যে তোমার জয় ধ্বজা তাই কি জানি। সকাল বেলা দেখি দাঁড়িয়ে আছো তুমি কি, সকাল বেলা দেখি দাঁড়িয়ে আছো তুমি
ভাঙলো ঝড়ে, জানি নাই তো তুমি এলে আমার ঘরে, যে রাতে মোর দুয়ার গুলি ভাঙলো ঝড়ে। Nabanita Rai is watching, Mr. Subrata Chakraborty is watching, Shubhendu Bhattacharya watching. সবাইকে ওয়েলকাম। তবে আমার লাইভ এবার আমি শেষ করব। আপনাদের অনেক কৃতজ্ঞতা, অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আমি লাইভটা আবার আপলোড করে দেবো ইউটিউবে, সবাই দেখতে পাবেন। যদি একটু শেয়ার করেন, কমেন্ট করেন, একটু লাইক দেন, তাহলে কৃতজ্ঞ থাকবো। আর ফেসবুক একটা কাজ করছে, কখনোই আমার রিচ বাড়াচ্ছে না, রিচটা কমিয়ে দিচ্ছে। যেমন আগের দিন আমি আশাজির উপর লাইভ করছিলাম, বন্ধ করে দিল হট করে। কোনো ট্র্যাকে গাইনি, কিচ্ছু করিনি, খালি গলায় গেয়েছি, যে কপিরাইট দেওয়ার কোনো চান্সই নেই, অথচ তারা দিচ্ছে। আগে একদিন লতাজির উপর শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছিলাম, তখন এই কাণ্ড করেছে। জানি না আজকে আবার কি করবে। তবে আমি তো আমার মনের আনন্দে গান গেয়েই যাব, আর আপনাদের সাথে গল্প করেই যাব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের সপ্তাহে এখন কবিপক্ষ শুরু হয়ে গেল, বৈশাখ মাসের অনেকটাই এগিয়ে গেছে। ভোটটা পেরোলেই কবিপক্ষ, কাজেই এর পরের সপ্তাহে আমার বিষয় থাকবে রবীন্দ্রসঙ্গীত। সবাই ভালো থাকবেন। গুড নাইট।